হাওয়া বদল তো সবসময় ভালো। সে হাওয়া যদি বসন্তের হাওয়া হয় আরো বেশি ভালো হয়, আবার সেই হাওয়া যদি এখন ঝোড়ো হাওয়া হয়ে যায় তখন গন্ডগোল হয়ে যাবে। অনুদানই হয়, বরের কাছ থেকে নাও বা রাজ্যের কাছ থেকে নাও, কারণ মানুষ না ফ্রিতে পেতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু তুমি যদি হিস্ট্রি দেখো, তুমি যদি ইতিহাসের পাতা উল্টাও, যেখানে যেখানে এই অনুদানের ভরসায় মানুষ জীবন কাটিয়েছে সেখানে সেখানে সভ্যতা ধ্বংস হয়েছে। আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে যদি এই অনুদানের ভরসায় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বসে থাকে। যখন মানুষ খাটতে পারবে, তার রক্ত গরম, তার শিরদাঁড়া সোজা রয়েছে, তাকে অনুদান দিয়ে শিরদাঁড়াটাকে বেঁকিয়ে দিচ্ছ কেন? সুতরাং যদি আজকে রূপাতি বা রুদ্রনীল থেকে আমাদের কোনো উন্নতি হয় ইন্ডাস্ট্রির, সেটাকে আমি সমর্থন জানাবো, নিঃসন্দেহে জানাবো। আজকের সিনেমা সফরে আড্ডায় আমার সঙ্গে রয়েছেন কনিনিকা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আমাদের প্রিয় কনিদি। প্রথমেই তোমায় কে বাংলায় স্বাগত। থ্যাংক ইউ। আজকের বিষয়টা একদম আলাদা। আমরা কনিদিকে যখনই পাই বিভিন্ন রকমের বিভিন্ন রূপে পাই। আজকে কল্যাণ সুন্দরিকা, একটু বলো এই বিষয়ে। যে কল্যাণ সুন্দরিকা একটি নৃত্যনাট্য যেটি মঞ্চস্থ হতে চলেছে 12ই জুলাই উত্তম মঞ্চে সন্ধ্যে 6:30টায়। মা অন্নপূর্ণা এবং কাল ভৈরবের কথোপকথনের মধ্যে দিয়ে অনেক কিছু সামনে আসবে, এবং যেটি বলার রয়েছে সেটি হলো 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধ প্রত্যেকের জন্য এটা এন্টারটেইনিং। কারণ এটা আমাদের দ্বিতীয় শো। আগে একরকমের ফরম্যাটে, একরকমের কন্টেন্ট, একরকমের ভাবে এটা ভাবনা দিয়ে হয়েছিল, এটি একটি অন্য ভাবনা দিয়ে আবার উপস্থাপনা করা হচ্ছে। সৈকত সামন্ত আমাদের যিনি নির্দেশক, পরিচালক এবং আমাদের মাথা, ক্যাপ্টেন অফ দ্য শিপ, ওরই এটা ব্রেনস্টর্মিং একটা জায়গা থেকে তৈরি করেছে। এবং আমি এইটুকুনি বলতে পারি, যারা নাচ করছে মঞ্চে, যারা আমাদের মঞ্চের পেছনে কাজ করছে, ভাষ্যপাঠ, গান, নৃত্য, প্রত্যেকে অসাধারণ। এবার দেখ, আমি প্রোডাকশনে আছি বলে আমি তো বলবোই, কিন্তু তার একটাই কথা বলতে পারি যে আমাদের না এই শোটায় কোনো স্পন্সর নেই, এবং মানে এটা কিন্তু একটা দেখার মতো জিনিস। আমি এমন অনেক ফালতু সরি এই ভাষাতেই বললাম, শোজে যাই, দেখেছি, গেস্ট হয়ে গেছি, তাদের প্রচুর স্পন্সর আসে। এই ছেলে এমন ছেলে, সে কোনো স্পন্সরের চেষ্টা তো করেনি। আমি একবার দুবার বলেছিলাম যে আমি কি চেষ্টা করব, একবারও বলি যে হ্যাঁ কোনদিন তুমি একটু ট্রাই করো। নিজের জমানো পয়সা, নিজের জমানো, মানে আমি বলবো যা আছে সেটাকে সেই পুঁজি দিয়ে এই শোটা করা। আমার শুধু এটুকুই আশা, মানুষ আসবে, টিকিট কেটে হলে দেখবে, তাতে ওর কষ্ট তো ফেরত আসবে না, কিন্তু কিছু টাকাও যদি ওর কাছে ফেরত যায় আমি খুব খুশি হব। তোমাকে এখানে অন্নপূর্ণার রূপে আমরা দেখতে পাবো। এই অন্নপূর্ণা, এই অন্নপূর্ণার অর্থে আমরা বলতে পারি আমাদের লিভিং ডেইলি ওয়েজেসে যাতে আমরা বেঁচে থাকার যে প্রয়োজনগুলো থাকে, এই বিষয়টার জোগাড় করতে আমরা এই সময় দেখছি বহু মানুষ অনেক পথে যাচ্ছে। সেটা নিয়ে কি বলতে চাইবে? যেটা খুব অদ্ভুত, কারণ আমরা ইন্ডাস্ট্রি নিয়ে পরে আসবো। প্রথমে বলো এই সময় যে হাওয়া বদল, এটাকে তুমি কিভাবে দেখছো? হাওয়া বদল তো সবসময় ভালো। সে হাওয়া যদি বসন্তের হাওয়া হয় আরো বেশি ভালো হয়, আবার সেই হাওয়া যদি এখন ঝোড়ো হাওয়া হয়ে যায় তখন গন্ডগোল হয়ে যাবে। তবে আশা করি ঝোড়ো হাওয়া কেটে গেছে, বসন্তের হাওয়া বইবে এবং মানুষ ভালো থাকবে। আর আমার এটা ভালো লেগেছে শুনে যে অন্নপূর্ণাতে অনেক রকমের ফর্ম ফিল আপ করতে হচ্ছে। দেখো, অনুদানই হয়, বরের কাছ থেকে নাও বা রাজ্যের কাছ থেকে নাও। আজকে মেয়েদের কোনো সম্মান নেই, হাত পেতে টাকা নেবো, এটাতে আমি না বিশ্বাসী নই খুব একটা। আমার মনে হয় মেয়েদেরকে তার থেকে ওই টাকা দিয়ে পড়াশোনাটা শেখাও, যাতে সে নিজের টাকা নিজে রোজগার করতে পারে, যাতে তার কারোর মুখাপেক্ষী হয়ে বাঁচতে না হয়, সে যে কোনো জিনিস করতে পারবে। এবার বাকি যে ক্লজ গুলো আছে, কিছুটা আমি পড়েছি, কিছুটা পড়ার জন্য আমি জানি সেই ক্লজ গুলো কিন্তু যথেষ্ট ঠিকঠাক, মানে অন্তত যুক্তিপূর্ণ। অন্তত লক্ষ্মীর নাম নিয়ে কোনো মানে পুরুষ মানুষ টাকা নিয়ে যাবে না। এবং আমি জানি আমার এক ম্যানেজার, যে তার মায়ের নামের টাকাটা তাদের পার্টি অফিসে যেত, তার মায়ের নামের টাকা তার মায়ের অ্যাকাউন্টে ঢুকতো না। সুতরাং এটা কিন্তু বছরের পর বছর মানে ঘটেছে, যবে থেকে হচ্ছে। সুতরাং এইগুলো তো মানিয়ে নেওয়া সত্যিই যায় না। তাই আশা করি ন্যায় হবে, সাধারণ মানুষ যাদের দরকার, সত্যিই দরকার, পয়সা পাবে। তবে আমি খুব খুশি হব মেয়েগুলো কাজ করতে পারলে। কিন্তু ওইখান থেকে দাঁড়িয়ে মানুষ কিন্তু কাজের খোঁজ এখনো করছে না, মানুষ কিন্তু ওই ফর্মটা অনুদান চাই, কারণ মানুষ না ফ্রিতে পেতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু তুমি যদি হিস্ট্রি দেখো, তুমি যদি ইতিহাসের পাতা উল্টাও, যেখানে যেখানে এই অনুদানের ভরসায় মানুষ জীবন কাটিয়েছে সেখানে সেখানে সভ্যতা ধ্বংস হয়েছে। আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে যদি অনুদানের ভরসায় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বসে থাকে।
তার থেকে বরং বিভিন্ন ক্ষেত্রে এই অভিনয় যারা করে তাদের দিন আনি দিন খায়, অর্ধেক সময় কাজ থাকে না, পকেটে পয়সা থাকে না, সেম নাচের জায়গা নিয়ে, সেম থিয়েটারে, সেম অন্যান্য বিভিন্ন জায়গায় যারা ডেলি ওয়েজেসে কাজ করে, তা কিছু একটা ব্যবস্থা করো না, খাটতে দাও না। কেন? আমরা তো খাটতে রাজি আছি। একটা বয়স অব্দি তো রক্ত গরম থাকে, সেই সময় তো অনুদানের প্রয়োজন হয় না। অনুদানের প্রয়োজন হয় যখন একজন মানুষ তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না, তখন তার অনুদানের প্রয়োজন। সেরকম একটা ব্যবস্থা করো না, কেউ তো বারণ করছে না। কিন্তু যখন মানুষ খাটতে পারবে, তার রক্ত গরম, তার শিরদাঁড়া সোজা রয়েছে, তাকে অনুদান দিয়ে শিরদাঁড়াটাকে বেঁকিয়ে দিচ্ছ কেন? এই কিছুদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া খুললেই বলা হচ্ছে যে বিজেপি সরকার বড়লোকদের সরকার, গরিবদের নয়, যেহেতু হকার উচ্ছেদ করেছে। এটা নিয়ে কি বলতে চাইবে, যে আদৌ কি তাই, নাকি একটা বিষয়কে সিস্টেমে আনার জন্য এই বিষয়গুলো করা? কারণ হকারদের এইভাবে মানে বাড়ি ভেঙে দেওয়া বা তাদের যেটা রোজগারের যেটা মানে পদ্ধতি ছিল সেটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে। মানে আমি যদি আজকে চাই, আমি কি আমার বাড়ির সামনে আলু কাবলির দোকান দিতে পারি? অ্যালাউ করবে পুলিশ? যারা ফুটপাতে হাঁটে তারা অ্যালাউ করবে আমাকে আলু কাবলির দোকান দিতে? দেবে না তো। তো যে জায়গা জনগণের জায়গা, সে জায়গায় বিনা অনুমতিতে বসাটা তো এমনি বেআইনি। এই বেআইনিটাকে তো প্রশ্রয় অন্য কেউ নিশ্চয়ই দিয়েছে, এবং সেখান থেকে তারা রোজগারও করেছে নিশ্চয়ই, যে জন্য হকারদের সমস্যা হচ্ছে। আমার কথা হচ্ছে, যে জায়গাটা লিগালি পারমিটেড নয় সেখানে তো হকার বসতেই পারে না, তাহলে তাদের জন্য যোগ্য জায়গা করে দাও, তাই না? একটা তো আমি কসমো মার্কেট জানি, সেটা বোধহয় কোন একটা মার্কেট উৎখাত করে সে কসমো মার্কেট তৈরি হয়েছিল। তাহলে এরকম মার্কেটের ব্যবস্থা করো। কেউ তো উৎখাত মানে কি? উৎখাত মানে সেখানে উৎখাত কখন হয়? যখন বেআইনি জিনিস তৈরি হয় তখনই সেটাকে উৎখাত বলা হয়, তাই না? না হলে তো গুন্ডাগিরি বলা হবে, যেগুলো আমরা দেখে এসেছি এর আগে। একদম। তাহলে ন্যায়গত ভাবে তুমি যদি কিছু করতে যাও, সেটা তো উৎখাত নয়। বড় লোকেদের সরকার তো নয়, ন্যায় ভাবে কাজ তো করতেই হবে। আজকে যে সরকার সারা ভারতবর্ষ চালাচ্ছে এতগুলো বছর ধরে, আশা করব সেই সরকার আসার পর পশ্চিমবঙ্গের উন্নতি হবে। আমাদের এখানকার ছেলে মেয়েগুলো খেয়ে পড়ে বাঁচবে, চাকরি খুঁজতে বাইরে যেতে হবে না, এই শহরে তারা চাকরি পাবে। এই সময় দাঁড়িয়ে টলিউডের একাধিক বিষয় কিন্তু পাবলিকলি হয়, মানে সমাজে সকলের সামনে। যে বিষয়টা আমরা জানি, আর্টিস্ট মানে বড় পর্দায় তাদের দর্শকরা দেখে এবং সেটাকে উপভোগ করে, কেউ কেউ তাদের আইডল হয়। সেটা থেকে দাঁড়িয়ে আর্টিস্টদের এত সমস্যা, এবং যারা যারা ছিলেন দায়িত্বে তারাও নানা রকমের বিষয় সামনে আনছেন সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে, যেটা আমরা আগেও আলোচনা করেছি। তবে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে, রাজনীতি মুক্ত টলিউড চাই। তবে সেই তো রুদ্রনীল ঘোষ রয়েছেন, রূপা গাঙ্গুলি রয়েছেন, পাপিয়া অধিকারী রয়েছেন, তারা তো ইনডিরেক্টলি রাজনীতির সঙ্গে যুক্ত, যদিও তারা প্রথম থেকে টলিউডের সঙ্গে যুক্ত। তো এই বিষয়ে তাহলে তো আবার সেই টলিউডের সঙ্গে রাজনীতি জড়িয়েই যাচ্ছে। দেখ, রাজনীতি ছাড়া কোনোটাই হতে পারে না। কোথায় রাজনীতি নেই? সর্বক্ষেত্রে রাজনীতি আছে। তোর অফিসে আছে, আমার বাড়িতে রয়েছে, যেখানে এহেন স্থান নেই যেখানে রাজনীতি নেই। রাজনীতি যদি মানুষের উন্নতির ক্ষেত্রে লাগে, সেই রাজনীতিকে সমর্থন জানাই। কিন্তু রাজনীতি যদি মানুষকে ধ্বংস করে, তাকে ন্যূনতম জায়গাটা না দেয়, তাদের ব্যক্তি স্বাধীনতাকে হস্তক্ষেপ করে, সেই রাজনীতিকে আমি সমর্থন জানাই না। সুতরাং যদি আজকে রূপাদি বা রুদ্রনীল থেকে আমাদের কোনো উন্নতি হয় ইন্ডাস্ট্রির, সেটাকে আমি সমর্থন জানাবো, নিঃসন্দেহে জানাবো। দেখ, রূপাদি আমি এখানে ভালো করে বলতে পারি, রূপাদি 2002-এ যখন আমার চুল পুড়ে যায়, তখন উনি আমাদের আর্টিস্ট ফোরামের সেক্রেটারি ছিলেন। আমার সঙ্গে তার আগে তিনি জন্মভূমিতে কাজ করেন, সেই থেকে আমাকে উনি চিনতেন। উনি আমার স্কুলের আমার সিনিয়র, সেই হিসেবে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু যখন আমার চুল পুড়ে যায়, আর্টিস্ট ফোরামে চিঠি জমা পড়ে, আমি পাঠাইনি, আমার প্রোডাকশন হাউস আমাকে বাদ দেওয়ার জন্য চিঠি জমা দেয়, ওই মহিলা কিন্তু বম্বেতে ফোন করে, বিআর চোপড়াতে ফোন করে, সেই সালনে লোক পাঠিয়ে, বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে, এবং উনি কিন্তু একা রবি ওঝা, আমি নামই করেই বলছি, রবি ওঝা প্রোডাকশনের সঙ্গে দাঁড়ায়, লড়ে এবং আমাকে আবার সিনেমায় নেওয়াতে বাধ্য করে। তখন কিন্তু এই রূপা গাঙ্গুলি, এই বিজেপি কর্মী রূপা গাঙ্গুলি ছিলেন না, কিন্তু তার মধ্যে নেতৃত্ব কিন্তু সেই মুহূর্তেও ছিল। সুতরাং ন্যায় তো উনি করেছেন, আমি চোখের সামনে দেখেছি, তাই ওনার প্রতি আমার বিশ্বাস আছে। রুদ্রের সঙ্গে আমি বিগ বস খেলেছি 3 মাস ধরে। রুদ্রর মধ্যে রাজনৈতিক জ্ঞান যথেষ্ট আছে। রুদ্র আমি আর একে অপরের অপোনেন্ট ছিলাম, আমি একা লড়তাম, ও গ্রুপ নিয়ে লড়তো, কিন্তু ও কখনো ন্যায়ের বাইরে যায়নি। ও এমন কোনো অন্যায় করেনি যেটাকে আমি বলবো যে হ্যাঁ এটা কেন করলো ভাই রুদ্র। সুতরাং আমার ওর প্রতিও অসীম বিশ্বাস রয়েছে। পাপিয়াদি আমার থেকে অনেক সিনিয়র, আমি ওনাকে দেখলে প্রণাম করি, আমি ওনাকে পার্সোনালি জানি না, তবে নিঃসন্দেহে আমার বিশ্বাস আছে, এই যদি রূপাদি, রুদ্রনীল বা পাপিয়াদি এরা আমাদের হাল ধরে এবং সঠিক পথে আমাদের চালিত করে, যাতে মানুষ মানে শিল্পী অ্যাজ ওয়েল অ্যাজ টেকনিশিয়ানদের উন্নতি হয়, সেটাকে আমি সমর্থন জানাই। দেখা যাক না।
তুমি সুরক্ষা নিয়ে একাধিকবার কথা বলেছো, সেখান দিয়ে আমরা এই কিছুদিন আগে দেখলাম বারুইপুরে একটি নৃশংস ঘটনা ঘটলো, তা আগে আমরা আরজি করেও দেখেছি। এই তুমি বলেছিলে যে যে তোমার খুব ভয় লাগে মেয়েকে মানে কোথায় পাঠাবে এবং কি তারা সে যে বাইরে বেরোচ্ছে সেই একটা আশঙ্কা থেকে যায়। কি বলতে চাইবে যে কতটা মানে সেফ ফিল করো শহরেও আজকের দিনে দাঁড়িয়ে, কারণ এই বিষয় তো ঘটতেই থাকছে, সরকার বদলাচ্ছে কিন্তু বিষয়গুলো তো বদলাচ্ছে। আরে মানুষের শিক্ষা দীক্ষার প্রয়োজন রয়েছে, বাড়িতেই তো শিক্ষা দীক্ষাটা নেই। তুই কোথা থেকে কাকে বদলাবি, বদলে তুই করবিটা কি? যেখানে মেয়েদের কোনো সম্মান নেই সেখানে তো মানুষকে মেয়েদেরকে পণ্য হিসেবে গণ্য করা হচ্ছে। যেদিন মেয়েদের পণ্য না ভেবে মানুষ ভাবা হবে সেদিন বদলাবে। আর সব থেকে মজার কথা হলো, তুই ভাব কাগজে আমরা যা দেখি, ম্যাগাজিনে যা দেখি, টিভিতে যা দেখি, তার সঙ্গে আমাদের বইয়ের কোনো মিল নেই। সেক্স এডুকেশন কোথাও নেই। সেই এডুকেশন গুলো যদি না থাকে, একটা পুরুষ বা নারী জানবে কি করে কোনটা কাকে কি বলে, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ব্যাড টাচ গুড টাচ স্কুলে কোনো বাচ্চাদের শেখানো হচ্ছে, ছেলেদেরও শেখানো হচ্ছে। কিন্তু গুড টাচ ব্যাড টাচ দিয়ে কি সত্যি সত্যি সেই ক্ষেত্রে চারটে লোক এলে লড়াই করতে পারবে একটা মেয়ে? পারবে না। সুতরাং তার অ্যাটলিস্ট বেসিক কিছু জ্ঞান থাকার দরকার রয়েছে, যেটা আমরা না ওই ব্যালেন্সটা এখনো করতে শিখিনি। মানে অনেক কিছু টিভিতে দেখানো হচ্ছে, বিকিনি পরে মেয়েরা নাচছে, লোকে এই খাচ্ছে, মদ খেতে খেতে এমনি এমনি করছে, অনেক কিছু দেখানো হয় যেগুলোর সঙ্গে অ্যাকচুয়াল পড়াশোনার জায়গায় কোনো মিল নেই। ওই ব্যালেন্সটা আনাটা খুব দরকার। সেক্স এডুকেশন আমার মনে হয় শুড বি মাস্ট ইন স্কুল। অ্যাটলিস্ট ক্লাস 6 থেকে এটাকে ইন্ট্রোডিউস করা উচিত। এটা অধিকার, যে কোনো একজন মানুষ হিসেবে অধিকার জানার আমার শরীরের ভেতরে কি ঘটছে। কিন্তু সেটা এই বিষয়ে কথা বলতেও কিন্তু এখন মানুষের মানে এখন বেশ কিছু মানুষ এখনো এই বিষয়ে কথা বলতে সেই লজ্জাটা রয়েছে, যে আমরা যদি বলি পিরিয়ডস নিয়ে কথা বলা একটা লজ্জার জায়গা, না পাশে আছে। এখন অনেকটা বদলেছে, অনেকটা বদলেছে, but আর still কিছু বছরের মধ্যে অনেকটাই বদলাবে। বাট সেক্স এডুকেশন ইজ আ মাস্ট থিং। আমি এটা নিয়ে যখন আগের গভর্নমেন্ট ছিল সে সময়ও শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তার কাছে আমি মানে প্রাইভেটলি আমি জানিয়েছিলাম যে এটা করা উচিত। কারণ যখন নির্ভয়া কেস হয় আমি ভেবেছিলাম যে এটা নিয়ে কিছু একটা করা উচিত, কিছু হয়নি। আশা করি এবার যদি বদলায়। টলিউডের যেহেতু তুমি বিভিন্ন পোশাকের কথা বলে সেখান থেকে আসছে আমি ট্রোলিং। টলিউডের একাধিক অভিনেত্রী, যেহেতু আমরা জানি তোমরা সফট টার্গেট, তোমরা ভীষণভাবে ট্রোল হও, এবং আমরা দেখেছি এই কিছুদিন আগে নেভার মাইন্ডের প্রেমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্তর পোশাক নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করা হয় যে কেন তিনি এরকম পরেছেন, এই লাগছে। তো কি বলতে চাইবে, তোমরা কি কোথাও সফট টার্গেট নাকি মানুষের কোথাও স্বাধীন, কিন্তু আমরা সেই স্বাধীনতাটা প্রকাশ্যে দেখাতে গেলে এটা ট্রোলিং এর শিকার হচ্ছি? দেখ, স্বাধীনতা তো এরা লড়ে পায়নি, তাই স্বাধীনতার অর্থ এরা জানে না। পুঁথিগতভাবে স্বাধীনতা সম্পর্কে যেটুকুন জেনেছে, কিন্তু স্বাধীনতা কিভাবে লড়ে পেয়েছে সেটা এরা জানে না। সুতরাং সেই দিক দিয়ে বলতে গেলে মজার ব্যাপারটা হলো এইটা, এরা যখন কোনো উঁচুতে থাকা মানুষকে নিচু করে তখন এরা ভাবে আমি অনেক, সেই দেখবি খরগোশ মাথায় লুকিয়ে ফেলে ভাবে আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা একটা ওই রকম। এরা ভাবলো ঋতুপর্ণা সেনগুপ্তকে আমি ছোট করে ফেললাম, তার মানে আমি খুব বড় হয়ে গেলাম। আসলেও কিন্তু কিছুই হলো না। কে মনে রাখবে ওর কথা? বরং তুমি ঋতুপর্ণা সেনগুপ্তকে আরো ফেমাস করে দিলে। থ্যাংক ইউ, করো প্লিজ, ফেমাস করো। ব্যাপারটা তো এটাই, মানে ট্রোলিং ইজ গুড ইন আ ওয়ে। এখন যা চারদিকে চলছে, সেখান থেকে রচনা ব্যানার্জির কথাতেও আসি, মানে কি প্রসঙ্গে বললো সেই প্রসঙ্গ হাওয়া হয়ে গেল। উনি কোথায় থাকেন তাও ভাগ্যিস ফ্ল্যাটের নাম্বার বলেন, নাহলে সেটাও মানুষ জেনে যেত, তাই না? আর কোনোটা তো মিথ্যে কথা বলেনি, সবটাই তো সত্যি বলেছে, আর সত্যি তো সেটাও উপার্জন করেছে। সেটা নিয়ে জয়া ভাদুরীর তুলনা তোলা হচ্ছে সঙ্গে রানী মুখার্জি, যদিও রানী মুখার্জি জয়া ভাদুরী সব বম্বের অ্যাক্টর ভাই। তারপর ওখানে ফেমাস হওয়ার পর কলকাতায় এসে একটা দুটো সিনেমা করেছে, বিয়ের ফুল নাকি, তাই তো? মানে উনি কলকাতার মেয়ে, উনি কলকাতা থেকে কাজ করে, উড়িষ্যা ইন্ডাস্ট্রিতে কাজ করে, 7টা ল্যাঙ্গুয়েজে কাজ করে, তারপর উনি বম্বেতে সূর্যবংশম বলে একটি ফিল্মে কাজ করেছে। এবং আমি রচনা দিকে পরিষ্কার হয়েছে, এত বড় একটা কাজ করার পরে কে কলকাতায় ফিরে আসে? আমি বলেছিলাম রচনা দিকে, মানে এটা আমি বলছি যখন আমার সাথে প্রথম সিনেমা করতে যাই, এবং হয় না যে মানে ইউ অ্যাডমায়ার সামবডি যাকে তুমি ছোট থেকে দেখে বড় হয়েছো, যখন কাছের দেয়াল করছো তখন আমরা স্কুলে পড়ি, ও ছোট, এর ভালো টলিউডের বিগত তুমি এত বছর ধরে কাজ করছো, কোন কোন বিষয়ের মানে অবনতি হতে দেখলে এই লাস্ট 15 বছর? দেখ, অবনতি আর উন্নতি মিলেমিশে থাকে তোমার চোখে তাও। মানুষ আজকাল কোনো কিছু ভ্যালু করে না, এইটাতে একটা অবনতি। আগে না আমরা মুহূর্তগুলোকে ভ্যালু করতাম, সময়গুলোকে ভ্যালু করতাম, এখন আর সেটা করি না। বুঝতে পারছিস? ইউনিটির কথা একটা অভাব হয়ে গিয়েছে। ইউনিটি কোনোদিনই ছিল না।
ওই ইউনিটি আমরা দেখিনি, মানে সেই সাদা কালো সিনেমার ইউনিটি তো দেখিনি আমরা, বাট ইউনিটি কোনোদিনই ছিল না। এই অবনতি যেমন আছে, উন্নতিও হয়েছে রে, মানে এটা আমি বিশ্বাস করি না শুধু অবনতি হয়েছে, আর ইন্ডাস্ট্রি চলতো না। কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে নজর দেওয়া ভীষণ প্রয়োজন সমাজের প্রতিটা মানুষের ভালো থাকার জন্য? এক তো শিক্ষা, শিক্ষা আর কর্মক্ষেত্র, এছাড়া আর কিছু আমার চিন্তা নেই। এই দুটো জায়গা ঠিক হতে হবে, প্রত্যেকের কাজের জায়গার দরকার। আর একটা বিষয় যেটা শেষের দিকে চলে এসেছি, ডিম ছোড়া হচ্ছে এবং আর্টিস্ট হোক বা যে কোনো মানে নেতা নেত্রী কাউকে মানে বিচার করে নয়, মানুষের রাগ উগড়ে দিচ্ছে এবং ডিম ছুঁড়ে ডিমের মাধ্যমে সেটা প্রকাশ্যে আসছে। কি বলতে হবে, এই যে আমরা দেখেছিলাম রাজ চক্রবর্তীকে কাদা, হ্যাঁ কাদা ছোড়া হয়েছিল, ডিমের দাম বেড়ে গেছে, তাই হ্যাঁ তো? ডিমের দাম বেড়ে গেছে, কিন্তু এই যে ডিম ছোড়া, এই যে এইভাবে এত মানুষের রাগ, এইটা এইভাবে প্রকাশ করা, মানে এটা কি কোথাও আফটার এফেক্ট? ডিম মাখলে স্কিন ভালো হয় না, তাই না? ডিম চুলে মারলে তো চুলে গ্লেজ দেবে, তাই না? মারুক না, ভালোই তো। এত কিছু খেয়েছে, ডিমও খাক, ভুল বলছি? কত কিছু তো খেয়েছে, কত টাকা খেয়েছে, কত ঘুষ খেয়েছে, ডিমও খাক, কি অসুবিধা আছে, খাক। আমার তো বেশ ভালোই লাগছে ব্যাপারটা। স্কুলে দুষ্টুমি করলে পানিশমেন্ট পেতো না কেউ, পানিশমেন্ট পাচ্ছে। অ্যাটলিস্ট দুষ্টুমি করেছে, জানছি যে আমি বাজে কাজ করেছি, এটাকে বাজে কাজ করা বলে। বাজে কাজ করে তো সবাই গুন্ডার মতো কলার উঠিয়ে ঘুরে বেড়াচ্ছে, ডিমটাকে অ্যাটলিস্ট তো ভাববে যে এই তো ডিম খেলাম, আমি সত্যিই বাজে কাজ করেছি, রিয়েলাইজ করলাম। তাহলে একদিকে গ্ল্যামার বাড়লো আরো, বাড়িয়ে যান, চান করবে যখন স্কিনটা ভালো হয়ে যাবে। এনিওয়ে শেষ করতে হবে, একটু আজকের নাটকটা নিয়ে আসি যেটা মঞ্চস্থ হতে চলেছে, এবং একটু বলো কি বিষয় রয়েছে, কারা কারা থাকছে এবং মূল বিষয় কি থাকছে? নৃত্যনাট্য, কল্যাণ সুন্দরিকা, এত বিষয়ে আলোচনা করছিস, আসল জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে। কল্যাণ সুন্দরিকা মঞ্চস্থ হতে চলেছে 12ই জুলাই উত্তম মঞ্চে, ঠিক সন্ধ্যে 6:30টার সময়। আমি এইটুকু বলতে পারি, এখানে টিকিট কেটে দেখতে এলে আপনারা এন্টারটেনমেন্ট থেকে বঞ্চিত হবেন না। 1.5 ঘন্টা টানা এন্টারটেনমেন্ট, এবং মানুষ অনেক খেটে, মানে আমরা সকলে প্রচুর খেটে একটা দারুণ নৃত্যনাট্য মঞ্চস্থ করতে চলেছি। আপনারা আসুন, দেখুন, আমাদের আনন্দ দিন। শেষ করবো, তবে একটা প্রশ্ন তোমার কাছে রাখবোই একদম শেষে। টিকে থাকার লড়াইয়ে কনিনিকা দি অলওয়েজ উইনার, তবে আজও কোথাও খারাপ লাগে, কারণ তুমি নিজের জায়গাটা, আমরা যদি রিসেন্ট বলি, রান্নাঘরে অনেক যুদ্ধ করে নিজের একটা জায়গা বানিয়েছি, সেখান থেকে সেই তুমি প্রতিষ্ঠিত হতে না হতে ওই শোটাতে তোমাকে চেঞ্জ করে দেওয়া হলো, এটা কতটা খারাপ লাগার জায়গা যে একটা নিজের? ইজ ওকে, লাইফ উইল গো অন, সামথিং নিউ উইল কাম। খারাপ তো লাগে না, একটা জিনিস শেষ হলে একটা জিনিস নতুন শুরু হয়। একটা জিনিস চলতে থাকলে নিঃসন্দেহে একটা স্টেডি জিনিস চলে। খারাপ তো লাগে, মানে এই তো, মানে যদি বলি না আমি বলি যে আমার খারাপ লাগে, ভীষণ কষ্ট হয়েছে, খারাপ কেন লাগবে না? কিন্তু আবার একটা জিনিস শেষ হলে নতুন জিনিস শুরু হয়েছে, সেই ভালো জায়গাটা তো আছে। এখন বিশ্বনাথ দা করছেন, কেমন দেখেছো? ভালো, কেমন? আমি কিছু কিছু পার্টস দেখেছি, ঠিকঠাক লেগেছে। মানে আমি, এটা রান্নার শো নয়, আর আমি এই ধরনের শো করে এনজয় করি না। মানে আমি ফ্র্যাঙ্কলি, আমি এর আগে এরকম ধরনের শো অনেক অফার পেয়েছি, আমি করিনি তখন। বাট বিশ্বনাথ খুব প্রাণ দিয়ে কাজটা করছে, এবং আমি জানি ও মন দিয়ে কাজ করছে। আমার সঙ্গে মাঝে মধ্যে কথা হয়েছে, আমি সত্যি মন থেকে চাই শোটা ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। এরকম সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KHV বাংলার পর্দায়।